জীবনে একবার হলেও এই স্পিচটা প্রতিটি মানুষের শোনা উচিত। অ্যাপল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস, যিনি একজন ব্রিলিয়ান্ট লিডার, তাকে নিয়ে হাজার হাজার মোটিভেশনাল ভিডিও পুরো ইউটিউব ভরে রয়েছে। হয়তো তুমিও এরকম অনেক ভিডিও দেখেছ, তবে আজকে এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। স্টিভ জবসের 50 বছরের জীবনে যা যা শিখেছে তা আমি এই ভিডিওতে 12 মিনিটে শিখতে পারবেন। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটি স্পিচ দিয়েছিলেন। এখানে জীবনের সমস্ত শিক্ষা ও অভিজ্ঞতাকে মাত্র 15 মিনিটে বলেছিলেন, মাত্র 3টি গল্পের মধ্য দিয়ে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া সেই স্ট্যানফোর্ড কমেন্সমেন্ট স্পিচ অনেকে হয়তো শোনেননি। বড় বড় মোটিভেশনাল স্পিকাররা এই স্পিচটাকে রিকমেন্ড করেছেন শোনার জন্য। আমি বাংলায় সহজ ভাষায় এই বক্তব্যটি শোনাচ্ছি, যাতে তুমি বলতে পারো যে হ্যাঁ, আমি ওই পৃথিবীর বিখ্যাত ভাষণটা শুনেছিলাম। তাহলে চলো শোনা যাক। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি। সত্যি কথা বলতে কি, আজকেই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদেরকে আমার জীবনের 3টি গল্প বলবো। তেমন আহামরি কিছু না, শুধু 3টি গল্প। প্রথম গল্পটি কিছু বিচ্ছিন্ন ঘটনা এক সুতোয় বাঁধা নিয়ে। রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার 6 মাসের মাথায় আমি মোটামুটি পড়ালেখা ছেড়েই দেই। অবশ্য পুরোপুরি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার আগে প্রায় বছর দেড়েক এটা সেটা কোর্স নিয়ে কোনো মতো লেগেছিলাম। তো আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিলাম। ঘটনার শুরু আমার জন্মের আগ থেকে। আমার আসল মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিতা তরুণী গ্র্যাজুয়েট ছাত্রী। আমার জন্মের আগে তিনি সিদ্ধান্ত নিলেন আমাকে কারো কাছে দত্তক দেবেন। মা খুব চাচ্ছিলেন যে আমাকে যারা দত্তক নেবেন তাদের যাতে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকে। তো একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলো। কিন্তু আমার জন্মের পর তাদের মনে হলো তারা আসলে একটা কন্যা সন্তান চাচ্ছিলেন। অতএব আমার বর্তমান মা বাবা, যারা অপেক্ষামান তালিকাতে ছিলেন, গভীর রাতে একটা ফোন পেলেন। আমাদের একটা অপ্রত্যাশিত ছেলে শিশু আছে, আপনারা ওকে নিতে চান? উত্তরে অবশ্যই। আমার আসল মা পরে জানতে পেরেছিলেন যে আমার নতুন মা কখনো বিশ্ববিদ্যালয়ে, নতুন বাবা কখনো হাই স্কুলের গণ্ডি পেরোয়নি। তিনি দত্তক দেওয়ার কাগজপত্রে সই করতে রাজি হননি। কয়েক মাস পরে অবশ্য তিনি রাজি হয়েছিলেন। আমার নতুন বাবা মা এই প্রতিজ্ঞা করার পর যে তারা একদিন আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। 17 বছর পর আমি সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। কিন্তু আমি বোকার মতো প্রায় স্ট্যানফোর্ডের সমানে খরচে একটা বিশ্ববিদ্যালয়ে বেছে নিয়েছিলাম এবং আমার নিম্ন মধ্যবিত্ত পিতামাতার সব জমানো টাকা আমার পড়ালেখার খরচের পিছনে চলে যাচ্ছিল। 6 মাস এইভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। জীবনে কি করতে চাই সে ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা ও এ ব্যাপারে কিভাবে সাহায্য করবে সেটাও আমি বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাবা মার সারা জীবনের জমানো সব টাকা এর পিছনে দিয়ে দিচ্ছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আশা করলাম যে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওই সময়ের প্রেক্ষিতে। কিন্তু এখন এই পিছনে তাকালে মনে হয় যে এটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল। সেই মুহূর্তে আমি বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিলাম। সেই মুহূর্ত থেকে আমি আমার অপছন্দের অথচ ডিগ্রির জন্য দরকারি কোর্সগুলো নেওয়া বন্ধ করে দিতে পারলাম এবং আমার পছন্দের কোর্সগুলো নেওয়ার সুযোগ তৈরি হয়ে গেল। ছাত্র হলে আমার কোনো রুম ছিল না, তাই আমি আমার বন্ধুদের রুমে ফ্লোরে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে পেতাম, সেটা দিয়ে আমি আমার খাবার কিনতাম। প্রতি রবিবার আমি 7 মাইল হেঁটে শহরের অপর প্রান্তে অবস্থিত হরেকৃষ্ণ মন্দিরে যেতাম শুধুমাত্র একবেলা ভালো খাবার জন্য। কিন্তু আমি এটাকে পছন্দ করতাম। আমার কৌতূহল ইনটিটিউশন অনুসরণ করে
আমার জীবনে আমি যত কিছু করেছি পরবর্তীতে সেটা আমার কাছে মহামূল্যবান হিসেবে প্রতীয়মান হয়েছে। একটা উদাহরণ দেই, সেই সময় রিড কলেজে সম্ভবত দেশের সেরা ক্যালিওগ্রাফি কোর্স করাতো। ক্যাম্পাসের প্রত্যেকটি পোস্টার, প্রতিটি লেভেল করা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে। যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই আমি যে কোনো কোর্সে ভর্তি নিতে পারতাম। তাই ভাবলাম ক্যালিগ্রাফি কোর্স নিয়ে ক্যালিগ্রাফি শিখব। আমি সেরিফ এবং সেন্ট সেরিফ টাইপফেস শিখলাম। বিভিন্ন অক্ষরের মধ্যে স্পেস কমানো বাড়ানো শিখলাম। ভালো টাইপোগ্রাফি কিভাবে করতে হয় সেটা শিখলাম। ব্যাপারটা ছিল দারুণ সুন্দর, ঐতিহাসিক, বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে একটা আর্ট, এবং এটা আমাকে বেশ আকর্ষণ করত। এই ক্যালিগ্রাফি জিনিসটা কখনো কোনো কাজে আসবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। কিন্তু 10 বছর পর যখন আমরা আমাদের প্রথম ম্যাকিন্টশ কম্পিউটার ডিজাইন করি, তখন এর পুরো ব্যাপারটা আমাদের কাছে লেগেছিল। ম্যাক কম্পিউটার টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আমি যদি 10 বছর আগে সেই ক্যালিগ্রাফি কোর্সটা না শিখতাম, তাহলে ম্যাক কম্পিউটারে কখনো মাল্টিপল টাইপফেস, আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাক এর ফন্ট নকল করেছে, বলা যায় কোনো কম্পিউটারই এই ধরনের ফন্ট থাকতো না। আমি যদি বিশ্ববিদ্যালয়ে না ছাড়তাম, তাহলে আমি কখনোই ও ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না, এবং কম্পিউটার হয়তো কখনো এত সুন্দর ফন্ট থাকতো না। অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এইসব বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধা অসম্ভব ছিল। কিন্তু 10 বছর পর সবকিছু একেবারে পরিষ্কার বোঝা হয়ে গিয়েছিল। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধতে পারবে না। এটা শুধুমাত্র পিছনে তাকিয়েই সম্ভব। অতএব তোমাকে বিশ্বাস করতেই হবে, বিচ্ছিন্ন ঘটনাগুলো একসময় একটা ভালো পরিণামের দিকে যাবে ভবিষ্যতে। তোমাকে কিছু না কিছুর উপর বিশ্বাস করতেই হবে, তোমার মন, ভাগ্য, জীবন, কর্ম, কিছু একটা। এই বিশ্বাস আমাকে কখনো ব্যর্থ করে দেয়নি, বরং আমার জীবনের সব বড় সিদ্ধান্ত অর্জনে বিশাল ভূমিকা রেখেছে। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা হারানো নিয়ে। আমি ভাগ্যবান ছিলাম। আমি আমার জীবনের প্রথম দিকেই আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়েছিলাম। রোজ আমি আমার বাবা মার বাড়ির গ্যারেজে অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিল 20 বছর। আমরা কঠিন পরিশ্রম করেছিলাম। 10 বছরের মাথায় অ্যাপেল কম্পিউটার গ্যারেজে 2 জনের এমপ্লয়ি থেকে 4000 এমপ্লয়িতে পরিণত হয়। আমার বয়স যখন 30 বছর, তখন অল্প কিছুদিনের মধ্যেই আমরা সেরা কম্পিউটার ম্যাকিন্টশ বাজারে ছাড়ি। আর ঠিক তখনই আমার চাকরি চলে যায়। কিভাবে একজন তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে চাকরিচ্যুত হয়, ব্যাপারটি এমন। অ্যাপেল যখন বড় হতে লাগলো, তখন আমি কোম্পানিটি খুব ভালোভাবে চালাতে পারবে এমন একজনকে নিয়োগ দিলাম। প্রথম বছর সবকিছু ভালোভাবেই গেল, কিন্তু এরপর তার সাথে আমার চিন্তাভাবনার কিছু বিভাজন স্পষ্ট হলো। পরিচালনা পর্ষদ তার পক্ষ নিল। অতএব 30 বছর বয়সে আমি কোম্পানি থেকে আউট হয়ে গেলাম, এবং খুব ভালোভাবে আউট হলাম। আমার সারা জীবনের স্বপ্ন এক নিমেষেই হাতছাড়া হয়ে গেল। ঘটনাটা আমাকে বেশ ভেঙে দিয়েছিল। এরপরে কয়েক মাসে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আমার প্রজন্মের উদ্যোক্তাদের হয়তো মনোবল ভেঙে দিয়েছি। আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি করতে পারিনি। আমি ডেভিড পেকার্ট এবং বব নয়েসের সাথে দেখা করে আক্ষরিকভাবে ক্ষমা চাইলাম। একবার ভাবলাম ভ্যালি ছেড়ে পালিয়ে যাই, কিন্তু ধীরে ধীরে আমি এই ব্যাপারটা অনুভব করতে লাগলাম। আমি আমার কাজকে এখনও ভালোবাসি। অ্যাপেলের এই ঘটনাগুলিকে সত্যি এতটুকু বদলায়নি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু আমি আমার কাজকে তো ভালোবাসি। তাই আমি আবার একেবারে গোড়ার থেকে শুরু করার সিদ্ধান্ত নিলাম। প্রথমে এটা তেমন কিছু হয়নি, কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। সফল হবার ভার চলে যেয়ে আমি তখন নতুন কাজ শুরু করলাম। পরবর্তী 5 বছরে আমি নেক্সট এবং পিকচার নামে 2টি কোম্পানি শুরু করি। প্রেমে পড়ি এক অসাধারণ মেয়ের। পিকচার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি। পিকচার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপরে ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপেল নেক্সটকে কিনে নেয়
এবং আমি অ্যাপেলে ফিরে আসি এবং নেক্সটে আমরা প্রযুক্তি তৈরি করি যেটা অ্যাপেলের বর্তমান ব্যবসার একেবারে কেন্দ্রবিন্দু। অন্যদিকে লরেন এবং আমি মিলে তৈরি করি একটি সুখী পরিবার। আমি মোটামুটি নিশ্চিত এগুলো কিছুই ঘটতো না যদি না আমি অ্যাপেল থেকে চাকরিচ্যুত হতাম। এটা ছিল একটা তেতো ঔষধ আমার জন্য, কিন্তু এটা আমার মনে হয় রোগীর সেটা দরকার ছিল। কখনো কখনো জীবন তোমাকে মাথায় ইট দিয়ে আঘাত করে, তখন বিশ্বাস হারিও না। আমি নিশ্চিত যে জিনিসটা আমাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে আমি আমার কাজকে ভালোবাসতাম। তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটিকে খুঁজে পেতে হবে। তোমার ভালোবাসার মানুষটিকে যেভাবে জীবনের বিরাট একটা অংশ জুড়ে থাকবে তোমার কাজ। তাই জীবন নিয়ে সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে চমৎকার কোনো কাজ করা। আর কোনো কাজ তখনই চমৎকার হবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনও তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও, তাহলে কোথাও স্থায়ী হয়ে যেও না। তোমার মন সব জিনিসের মতোই তোমাকে জানিয়ে দেবে তুমি কোন কাজকে ভালোবাসো। তাই যে কোনো সম্পর্কের মতোই তোমার কাজটিকে যত সময় যাবে ততই ভালোবাসতে শিখবে। সুতরাং খুঁজতে থাকো যতক্ষণ না তুমি তোমার ভালোবাসার কাজটিকে খুঁজে না পাও। আমার শেষ গল্পটি হচ্ছে মৃত্যু নিয়ে। আমার বয়স যখন 17 ছিল, সেই থেকে তত 33 বছরে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে জিজ্ঞেস করি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি যা যা করতে যাচ্ছি তাই করতাম নাকি অন্য কিছু করতাম। যখন এই প্রশ্নের উত্তর না হতো, পরপর বেশ কিছুদিন আমি জানতাম আমার কিছু একটা পরিবর্তন করতে হবে। আমি একদিন মরে যাব এই কথাটা মাথায় রাখা আমার জীবনে আমাকে বড় বড় সিদ্ধান্তগুলি নিতে বেশি সাহায্য করেছে। কারণ সব কিছু, সকল আশা প্রত্যাশা, গর্ব, ব্যর্থতা, ভয় বা লজ্জা, এইসব কিছু মৃত্যুর মুখে নাই হয়ে যায়। শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলি টিকে থাকে। তোমার কিছু হারানোর আছে, এই চিন্তা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা মনে রাখা যে তুমি একদিন মরে যাবে, তুমি নগ্ন হয়ে আছো। অতএব নিজের মনকে না শোনার কোনো কারণ নেই। তাই তোমাদের সময় সীমিত, অতএব অন্য কারো জীবনযাপন করে সময় নষ্ট করো না। কোনো মতবাদের ফাঁদে পড়ো না, অর্থাৎ অন্য কারো চিন্তাভাবনা দিয়ে নিজের জীবন চালিও না। তোমার নিজের ভেতরের কণ্ঠকে অন্যদের চিন্তাভাবনার কাছে আটকে দিও না। আর সবচেয়ে যেটা বড় কথা, নিজের মন আর ইনটিউশনের কথা শোনার সাহস রাখবে। ওরা ঠিকই জানে তুমি আসলে কি হতে চাও, বাকি সব কিছু ততটাই গুরুত্বপূর্ণ নয়। আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হয়েছিল যার নাম ছিল দ্য হোল আর্থ ক্যাটালগ, সারা পৃথিবীর ক্যাটালগ। এটা ছিল আমার প্রজন্মের একটা বাইবেল। এটা বের করেছিলেন স্টুয়ার্ট ব্র্যান্ড নামে এক ভদ্রলোক, যিনি ম্যানলো পার্কের কাছেই থাকতেন। তিনি পত্রিকাটিকে কাব্যমতায়েত জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিল 7 দশকের শেষ দিনকার কথা। কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখনও শুরু হয়নি। তাই পত্রিকাটি বানানো হয়েছিল টাইপরাইটার, কাঁচি, পোলারয়েড ক্যামেরা দিয়ে। পত্রিকাটিকে 35 বছর আগের পেপারব্যাক গুগল বলা যায়। অনেক তথ্যে সমৃদ্ধ এবং মহৎ উদ্দেশ্যে নিবেদিত। স্টুয়ার্ট তার টিম পত্রিকাটির অনেকগুলি সংখ্যা বের করেছিল। পত্রিকাটির জীবন শেষ হয় একটা সমাপ্তি সংখ্যা দিয়ে। এটা ছিল 70 দশকের মাঝামাঝি সময়ে। আমার বয়স ছিল তোমাদের বয়সের কাছাকাছি। সমাপ্তি সংখ্যার শেষ পাতায় একটা ভোরের ছবি ছিল। তার নিচে এই কথাগুলি লেখা ছিল, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। এটা ছিল তাদের বিদায়ী বার্তা। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। আমি নিজেও সবসময় এটা মেনে চলার চেষ্টা করে এসেছি। আজ তোমরা যখন পাশ করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছেড়ে বড় জীবনের গণ্ডিতে প্রবেশ করবে, আমি তোমাদেরকেও এটা মেনে চলার আহ্বান জানাচ্ছি। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। তো সবাইকে ধন্যবাদ।